সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা কিছু সেক্টর নিয়ে টেকনিক্যাল আলোচনা করব, সাথে ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে সংক্ষেপে আপডেট দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। আমরা লাস্ট আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম ডিএসসি ব্রড ইন্ডেক্স একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করে, আর নেকলাইন সাপোর্টটি ছিল 6324 পয়েন্টে। নেকলাইন সাপোর্টটি ব্রেকডাউন করার কারণে মার্কেটে গত 2-3 দিন আমরা যথেষ্ট পেনিক সেল লক্ষ্য করেছি। ইন্টারেস্টিংলি গত 2-3 দিনে অনেকগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট ব্রেকডাউন করেছিল লো ভলিউমে, যার পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম মার্কেট হয়তো খুব বেশি দূর নিচে যাবে না, এবং 6305 আমরা একটি সাপোর্ট পয়েন্ট আপনাদেরকে ফিবোনাচি চার্টে দেখিয়েছিলাম। সো আমরা আজকে অলরেডি দেখছি 6300 পয়েন্টের আশেপাশে মার্কেট সাপোর্ট পেয়েছে এবং এখান থেকে একটা ইউটার্ন নিয়েছে, এবং ডে এন্ডে মার্কেট পজিটিভই ক্লোজ হয়েছে। কিন্তু যদিও মার্কেট পজিটিভ হয়ে ক্লোজ করেছে, কিন্তু ভলিউমটা ছিল কিন্তু লো। যেহেতু এই নেকলাইন সাপোর্টটি ব্রেকডাউন করেছে, এখন নেকলাইন সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো নেক্সট ট্রেডিং সেশনের জন্য মার্কেটের জন্য একটা কোয়াইট চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে 6324 এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করা। আর আজকের মতো যদি নেক্সট ট্রেডিং সেশনও ভলিউম লো হয়, তাহলে এখান থেকে রিজেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো নেক্সট ট্রেডিং সেশনে একটা বড় ভলিউম নিয়ে যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে মার্কেট পজিটিভ ধারায় ফিরে যাবে এবং মার্কেটের বিভিন্ন স্টকগুলো আমরা আগের মতো পারফরমেন্স দেখতে পাবো। আর যদি এই রেসিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট রিজেক্ট করে, তাহলে মার্কেট এই জোনটিতে হয়তো কিছুদিন সাইডওয়ে করে মার্কেট শক্তি সঞ্চার করে আবারও হয়তো অ্যাটেম্প্ট নেবে এটি ব্রেকআউট করার। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি। উইকলি চার্টে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম 6310। আজকে কিন্তু ডে এন্ডে এসে 6310 এর উপরে মার্কেট চলে গেছে। এটি মার্কেটের জন্য একটি ভালো দিক। উইকলি চার্টে মার্কেট এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো মার্কেটের জন্য এখন একটি সাপোর্ট হচ্ছে 6310, এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে মার্কেট যেখান থেকে সাপোর্ট নিয়েছে 6300 কিংবা 6300 আশেপাশে এই এরিয়াতে মার্কেট সাপোর্ট নিয়েছে। 6296 পর্যন্ত মার্কেট ডাউন হয়েছিল এবং এখান থেকে রিজেক্ট হয়। সো আমরা বলতে পারি 6300 পরবর্তী সাপোর্ট। এখন আমরা উইকলি চার্টে এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। মার্কেট কিন্তু তার যে রিসেন্ট যে ট্রেন্ডটি ছিল, ট্রেন্ড লাইনও ব্রেকডাউন করেছে এখানে, যার কারণে মার্কেটের জন্য এখন কোয়াইট চ্যালেঞ্জিং হচ্ছে 6325 এই পয়েন্টটিকে ব্রেকআউট করা, এবং পরবর্তীতে এই ট্রেন্ড লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে 6330 লেভেলে। সো লেট আস সি কিভাবে কালকে মার্কেট কেমন পারফর্ম করে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ফুড এন্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি কিন্তু দীর্ঘদিন ধরে এখানে একটা কনসলিডেশন ফেজ পার করছে। এটা কিন্তু উইকলি চার্ট, এক একটি ক্যান্ডেল কিন্তু এক একটি উইককে রিপ্রেজেন্ট করছে। সো প্রায় 5-6 মাস ধরে কিন্তু এই জোনটিতে কনসলিডেট হচ্ছে, এবং এটি অনেকটা সাইডওয়ে মুভমেন্ট করছে। 282 এটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর সাপোর্ট হিসেবে কাজ করছে 270। সো 270 থেকে 282 এই জোনটির মধ্যে কিন্তু ফুড এন্ড অ্যালাইড এই সেক্টরটি ঘুরপাক খাচ্ছে। আর এই রেসিস্ট্যান্সটি কেন এত শক্ত রেসিস্ট্যান্স হিসেবে অ্যাপিয়ার্ড হয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি। এখানেও কিন্তু একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছিল এবং নেক লাইনটি ব্রেকডাউন করেছিল 282 এই পয়েন্টে। যেহেতু এই নেক লাইনটি ব্রেকডাউন করেছিল, এখন এই সেক্টরটি কিন্তু চেষ্টা করছে নেক লাইনে এন্টার করার জন্য, কিন্তু বারংবার এখান থেকে রিজেক্ট হচ্ছে। এই সেক্টরটিতে ভলিউম বৃদ্ধি পাচ্ছে আমরা লক্ষ্য করছি। কিছু কিছু স্টক এই সেক্টরের ভালো পারফর্ম করছে। এখন বিগ পেড আপ ক্যাপিটালের কিছু স্টক এই সেক্টরটিতে যদি ভালো পারফর্ম করে উঠে আসে, তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা অনেকটা ইজি হবে। আর এই সেক্টরটি কিন্তু অনেক ভালো পারফর্ম করবে যদি 285-র উপর স্ট্রং একটি অবস্থান নেয়, এই নেক লাইনে যদি এন্টার করতে পারে। ওভারঅল এই সেক্টরটিতে মানি ফ্লো আমরা লক্ষ্য করছি অনেক ভালো, কিন্তু ইকুয়ালি মানি ফ্লো হচ্ছে না সবগুলো স্টকে। সিলেক্টিভ কিছু স্টকে অত্যাধিক মানি ফ্লো আমরা লক্ষ্য করছি।
সো ইন শর্ট এই সেক্টরটির এখন 270 এই জোনটাতে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে, আর স্ট্রং রেসিস্ট্যান্স ফেস করছে 282 পয়েন্ট। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যালস এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি রিসেন্টলি কিছুটা ট্রেন্ডি আমরা অবস্থান দেখতে পাচ্ছি। এটি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, আর 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি হচ্ছে 407 এখন একটি স্ট্রং সাপোর্ট আমরা এই সেক্টরের জন্য বলতে পারি, আর রেসিস্ট্যান্স হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটি অবস্থান করছে 414 লেভেলে। ফার্মাসিউটিক্যাল সেক্টরও আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে এখানে একটি ডবল টপ ফর্ম করে। ডবল টপ ফর্ম করার কারণে এখানে নেকলাইন সাপোর্ট ছিল 422 এই পয়েন্টে, এবং এটিও ব্রেকডাউন করে। এখন এই সেক্টরের জন্য মোস্ট চ্যালেঞ্জিং হবে 422 তে ইন করা, এবং 422 তে ইন করলে এই সেক্টরের বেশিরভাগ স্টক তখন পারফর্ম শুরু করবে। এখন শুধুমাত্র কিছু সিলেক্টিভ স্টকে আমরা পারফরমেন্স লক্ষ্য করছি, কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু এই সেক্টরের ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আশা করছি এই সেক্টরটি গতিশীল হবে, 414 এর উপর গেলে কিছুটা গতিশীল হবে, এবং নেকলাইন ব্রেকআউট করলে এই সেক্টরটি হয়তো ভালো একটা পারফরমেন্স আমরা দেখব। রিসেন্টলি কিছু মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে এই সেক্টরে, তবে কনসিস্টেন্সি দরকার মানি ফ্লোতে যদি একটা কনসিস্টেন্সি থাকে তাহলে হয়তো এটি কুইকলি অ্যাচিভ করবে। আমরা যেটা আপনাদেরকে দেখলাম টার্গেট হচ্ছে 422, এটি ব্রেকআউট করা, এই টার্গেটটি হয়তো খুব শীঘ্রই অ্যাচিভ করবে। তবে ওভারঅল মার্কেট অনেকটা উইক আচরণ করছে, মানি ফ্লো অনেকটা কমে যাচ্ছে, এবং এই সেক্টরগুলো যদি গতিশীল হয় মার্কেটের জন্য ওভারঅল মার্কেটে একটা ভাইব আসবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি রিসেন্টলি কিন্তু অনেকটা গতিশীল হয়েছিল, এবং বেশ কিছু স্টকে আমরা ভালো মুভমেন্ট লক্ষ্য করেছি, কিন্তু আবারও এখানে একটি বড় রকমের কারেকশনের শিকার হয় এই সেক্টরটি। এখন অলমোস্ট 61% একটা কারেকশন সাইকেল কমপ্লিট করেছে, এবং এখান থেকে রিজেক্ট হয়, এবং ডে এন্ডে এসে 45.9 এসে ক্লোজ হয়। সো এই সেক্টরটির জন্য 45.6 এটি একটি সাপোর্ট, এবং তার কিছুটা নিচে 45.4 এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন। সো সেক্টরটি এখন 61% এর একটি ফিবোনাসি সাইকেল কমপ্লিট করেছে, এবং এখান থেকে যেহেতু সাপোর্ট নিয়েছে আশা করা যায় যে এখান থেকে একটা ইউটার্ন নিবে। এছাড়াও আমরা যদি ভলিউম এবং স্প্রেড অ্যানালাইসিস করি, কারেকশনে কিন্তু ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে, এটি কিন্তু একটি গুড সাইন, অর্থাৎ সেল প্রেসার যথেষ্ট নেই, এবং হয়তো এখান থেকে আবার বাই প্রেসার আসবে, এবং বাই প্রেসার আসলে হয়তো এটি এখান থেকে ইউটার্ন নেবে, এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা লক্ষ্য করব। সেক্টরটি যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, এখন 46.5 কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং 46.5 যদি ব্রেকআউট করে তাহলে এই সেক্টরটি আবার আগের মতো গতিশীল হবে। সেক্টরটির জন্য স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 50, এই জোনটিকে অতিক্রম করা। এখান থেকে একবার রিজেক্ট হয়েছিল, এখন আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। এখান থেকে হয়তো আবার নতুন করে শক্তি নিয়ে আবার একটা অ্যাটেম্প্ট নেবে, এবং আমরা আশা করব যে এটি হয়তো এবার সাকসেসফুল হবে। সেক্টরটির আমরা এর আগেও যে রিভার্সালটি ছিল, এখানে একটা যে ট্রেন্ড ক্রিয়েট হয়েছিল ছোটখাটো, এখানে কিন্তু যথেষ্ট ভলিউম হয়েছিল, কিন্তু কারেকশনে আমরা লক্ষ্য করছি ভলিউম কিন্তু তেমন একটা আউট হয়নি। এখানে আমরা লক্ষ্য করছি যথেষ্ট মানি ফ্লো ইন করেছে, কিন্তু কারেকশনে কিন্তু মানি আউটফ্লো খুব বেশি হয়নি, মানি ইনফ্লোটা অনেকটা বেশি ছিল। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটি কিন্তু যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল অলমোস্ট কিন্তু ওই পয়েন্টের কাছাকাছি চলে এসেছে। এটাকে আমরা ফ্ল্যাট কারেকশন কিংবা রানিং ফ্ল্যাট বলতে পারি। এটি হয়তো ফার্দার 80 পর্যন্ত ম্যাক্সিমাম নামতে পারে, অথবা এখান থেকে সাপোর্ট নিয়ে যদি উঠে যায় আমরা এটাকে বলবো রানিং ফ্ল্যাট, আর যদি 80 তে চলে আসে তাহলে আমরা বলবো একটা ফ্ল্যাট কারেকশন। সো ইন ইদার কেস লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন কিন্তু অলমোস্ট শেষ, এবং এখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে এখন একটা ইউটার্ন নিতে পারে। এবং আমরা যদি ভলিউম এবং স্প্রেডও অ্যানালাইসিস করি, আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি যে সেল প্রেসার কিন্তু অনেকটা কমে গেছে, এবং এখান থেকে যে কোনো সময় একটা ইউটার্ন নিতে পারে সেক্টরটি।
এখন এই সেক্টরটি যদি 84 এ সাপোর্ট পেয়ে যায়, এখান থেকে এ বি এবং সি মুভটি কিন্তু আবার যে আগের যে হাই যে পয়েন্টটি ছিল 114, এটিকে চেস করবে এবং ব্রেকআউট করে একটা নিউ হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। মার্কেট যদি আরো কিছুদিন যদি সাইডওয়ে ওয়ার্ক করে, তাহলে সেক্ষেত্রে একটু বেশি টাইম নেবে সি মুভটি কমপ্লিট করতে। সো যারা যারা এই সেক্টরে বিভিন্ন স্টকগুলোতে লসে আছেন, আপনারা চাইলে স্টকগুলো হোল্ড করতে পারেন। এই সেক্টরটি আবার ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশাবাদী। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। আমরা এখানে একটি অ্যাসেন্ডিং চ্যানেল ড্র করেছি, আর অ্যাসেন্ডিং চ্যানেলের যে সাপোর্ট লাইনটি সেটি হচ্ছে 44.2। সেক্টরটি এখান থেকে সাপোর্ট পেয়েছে এবং রিজেক্ট হয়ে 44.4 এ এসে ক্লোজ হয়েছে, এবং কারেকশন আমরা লক্ষ্য করছি ভলিউম অনেকটা কম, সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো সেক্টরটি এখান থেকে আবার ইউটার্ন নিতে পারে, তবে ওভারঅল এই সেক্টরটি কিন্তু দীর্ঘদিন ধরে ভালো একটা পারফরমেন্স আমরা আশা করছিলাম, কিন্তু সেই পারফরমেন্স হচ্ছে না এবং মানি ফ্লো কিন্তু খুব একটা আশানুরূপ হচ্ছে না। এখানে গত জুলাইয়ে কিছুটা মানি ফ্লো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এরপর কিন্তু আবার কনসিস্টেন্সির যথেষ্ট অভাব আছে এবং দীর্ঘদিন কিন্তু মানি ফ্লো আমরা সে অর্থে লক্ষ্য করছি না। সিলেক্টিভ দু চারটা স্টক ছাড়া কিন্তু ওভারঅল এই সেক্টরের স্টকগুলো আশানুরূপ পারফর্ম করছে না। সো এই সেক্টরটির এখন সাপোর্ট হচ্ছে 44.2 এবং রেসিস্ট্যান্স ফেস করবে 45.3 থেকে 45.5। আমরা আপনাদেরকে উইকলি চার্টে দেখিয়েছিলাম 45.5 এটি একটি স্ট্রং চ্যালেঞ্জ। এখানে উইকলি চার্টে পিভট অবস্থান করছে, পিভট রেসিস্ট্যান্স। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে এবং বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।